স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মার্কিন জরিপ বলছে অর্থনৈতিক কর্মসূচিতে আসল অবস্থানে বাংলাদেশ উন্নত গণতন্ত্রের বিনিময় হিসেবে উন্নয়নের বাণীয় গ্রহণীয় পর্যায়ে যাচ্ছে। তবে টিআই এর স্বচ্ছতার মাপে আমাদের অবস্থা এখন প্রশ্নবিদ্ধ। এসব নিয়ে আজকের আলোচনা অর্থনীতির ঠিক পথ প্রশ্নবোধক। কথা বলতে স্টুডিওতে আছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ, আছেন এফবিসি এর সাবেক সভাপতি এ কে আজাদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামালউদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের। আমি জনাব এম এ মান্নান, আপনার কাছে জানতে চাইবো যে হলমার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারি ধাক্কা এখনো ব্যাংকিং খাত কাটাতে পারেননি বলে আজ জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে ধাক্কা সামলানো গেল না বা ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ব্যাংকিং খাত, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? রেগুলেটরদের, আপনাকে, আপনার মন্ত্রণালয়কে, সরকারকে, আমাদেরকে, আমাদের দুর্ভাগ্যকে, কাকে আপনি দায়ী করবেন? সকলকেই হয়তো দায় নিতে হবে। জি, মিডিয়াকেও absolutely সে দায় হয়তো নিতে হবে ইনডাইরেক্ট ওয়েতে। কারণ আমি মনে করি যে এইগুলা নিয়ে অন্যান্য দেশে যে ধরনের হাইপ হয় তার তুলনায় অনেক বেশি আমাদের এখানে হয়। আমি দোষ দিচ্ছি না, এইটা একটা ফ্যাক্টর। তবে হ্যাঁ, হাইপটা হওয়া কি খারাপ হয়েছে? আমার মনে হয় ওভার হাইপ ছিল অনেক সময়। আচ্ছা, আমি এখনো মনে করি শুধু এই বিষয়ে অনেকগুলো বিষয় হয়, সেটা আমি দোষ দিচ্ছি না। এটা হয়তো বিকজ অফ ল্যাক অফ নিউজ এই দেশে এটা হচ্ছে। যাক, মূল কথায় ইয়েস, মন্ত্রী মহোদয় মন্তব্য করেছেন। আজকে আমি সকালে ওখানে ছিলাম, আমি বসা ছিলাম। ঠিক যে উঠতে পারেনি বলেন নেই, যে কষ্ট হচ্ছে বা উঠার প্রচেষ্টা চলছে, শতভাগ সফল হয়নি, ধাক্কা সামলাতে পারে। হ্যাঁ, এখন হয়তো ধাক্কা সামলাতে পারেনি, কিন্তু ধাক্কা আমি বলবো যে যতটা খারাপ অবস্থায় ছিল তার তুলনায় অনেকটা ভালোর দিকে এগিয়ে এসছে। এবং গত প্রায় 2011 পরে, 11 বলছি, 2014 পরে 14-15 এবং 16 অংশ আমরা পার হচ্ছে এক মাস মতো, ওই ধরনের বা কাছাকাছি মানেরও কোনো বড় ধরনের দুর্ঘটনা এখনো হয় নাই। সুতরাং আমি মনে করি যে আমরা মোটামুটি গর্ত থেকে বেরিয়ে আসার পর্যায়ে আছি। ঠিক আছে জনাব মান্নান, আমি যদি প্রশ্নটাকে একটু ইলাবোরেট করি যে বেসিক ব্যাংকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে দুর্নীতি করা হয়েছে, সোনালী ব্যাংকে যা হয়েছে তাকে বলা যায় বড় ধরনের ডাকাতি। আবারও কোট করলাম অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে, যা হয়েছে তার বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নিতে পেরেছেন? ব্যবস্থা নেওয়া তো আইনের মাধ্যমে নিতে হয়, আমরা তো সরাসরি কিছু করতে পারি না। সেই ব্যবস্থা কি ঠিক পথে আছে? সেটা দুদকে গিয়েছিল বেসিক ব্যাংকের ব্যাপারটা। দুদক এখন শুনেছি দুদক নাকি ক্লিন সার্টিফিকেট দিয়েছে, দুদক দিয়েছে, তার দেওয়ার অধিকার আছে, খোঁজ খবর নিয়ে হয়তো দিয়েছে, আমি ভিতরে যাব না। তো এইটাও জানি যে দুদকের বিষয়ে কেন ক্লিন সার্টিফিকেট দিল, সংসদীয় কমিটি এটা জানতে চেয়েছে এবং সংসদীয় কমিটি দুদকের কাছে, দুদকের সঙ্গে একটা সময় চেয়েছে এই বিষয়টা শোনার জন্য। তো এটা যে ড্রপ হয়ে গেছে তা নয়, মানে এটা চলমান আছে। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনি কি মনে করছেন যে এই যাকে বড় ধরনের ডাকাতি বলা হচ্ছে, সেই ধরনের ডাকাতি প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সক্ষমতার জায়গাটি আপনি কিভাবে দেখেন? আমি মনে করি ওই জিনিসটা কিন্তু আরেকটু শক্ত অবস্থান নিয়ে আরেকটু সক্ষমতা সে করতে পারতো। কারণ হয় কি, এই ধরনের যখন আপনার এটা বাইরে আসলো, ঠিক এইগুলির ব্যাপারে খুব দ্রুত এবং আপনার দৃশ্যমান একটা শক্ত কতগুলি পদক্ষেপ নেওয়া। আপনি দেখবেন প্রথমে কিন্তু কয়েকদিন বেশ কিছুদিন সোনালী ব্যাংক বলছে দেখবো, এই করছি সেই করবো, তারপর আবার অর্থ মন্ত্রণালয় গেল। তা আলটিমেটলি কিন্তু জিনিসটা খুব, আমি মনে করি এখনো ওই যে রেগুলেটর বাংলাদেশ ব্যাংকেরও যে একটা শক্ত অবস্থান নেওয়ার কথা ছিল সেটা হয়নি। আর জিনিসটা দেখেন, একবার হঠাৎ করে কিন্তু একটা কথা যে আমরা এনপিএল, নন পারফর্মিং, ইট ডাজন্ট বিকাম এনপিএল ওভারনাইট। এটা কিন্তু অ্যাব ইনিশিও আপনার এই হলমার্কের কেলেঙ্কারিটা, সোনারগাঁর সেরাটার মতো একটা স্লিপিং ব্রাঞ্চকে চুজ করেছে ওরা, কারণ ওটা একটা আগে থেকে কিন্তু কুকড আপ। আমি যেটা অ্যাব ইনিশিও একটা স্ক্যাম ছিল এটা বলি, যে এটা কিন্তু আসলে ঋণ হিসাবে না, এটা স্ক্যামই ছিল। অথবা এটা কিন্তু ওইভাবে দেখা উচিত ছিল, একদম ক্রিমিনাল অফেন্স হিসাবে একেবারে আপনার। আর তারপরে আর আবার ডোমিনো এফেক্ট হয়ে গেল। তো আলটিমেটলি বেসিক ব্যাংকে যখন আপনি পারভার্স ইনসেন্টিভ দেওয়া হয়, যে কে অন্যায় করে তাকে যদি আপনি দ্রুত পদক্ষেপ না নেন, তো আরো লোকজন তো বসে থাকে অন্যায় করার জন্য। বেসিক ব্যাংকে তাই হলো, তারপর বিসমিল্লাহ কেলেঙ্কারি তাই হলো। এখন অন্য অন্য জায়গায় ছোটখাটো যে হচ্ছে না তা না কিন্তু। অথবা এই জিনিসগুলো কিন্তু একদম প্রথম খুব শক্ত হাতে সরকার থেকে হোক, বাংলাদেশ ব্যাংক থেকে হোক, এবং ব্যাংকগুলোও আপনার যে খুব শক্ত হাতে এটা নিয়েছে, জিনিসটা এখনো দীর্ঘসূত্রিতা আছে এবং লোকজনে খুব কনভিন্স না, দৃশ্যমান, যেটা আমি জন্য বললাম আর কি। আমি নতুন কোনো প্রশ্ন করছি না, এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে। দেখুন, এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত। এখানে আইনের শাসন এবং তার প্রয়োগের অভাব, এখানে যারা পরিচালনা পর্ষদে আছে তাদের গাফিলতি বা তাদের ইনডাইরেক্ট ইনভলভমেন্টও আছে দু একজনের, এবং এদের পরিচালনা পর্ষদের ইনভলভমেন্ট ছাড়া এত বড় হলমার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ এবং বেসিক সব কিছুর সাথে জড়িত কিন্তু। এবং এখানে আইনের যথাযথ প্রয়োগ হয় নাই, প্রপার ইনভেস্টিগেশন হয় নাই, এবং এটা ধরি মাছ না ছুঁইর মতো একটা তদন্ত হয়েছে,
আমি মনে করি এই দায়িত্ব সরকার এড়াতে পারে না, এবং আমি মনে করি যে পরিচালনা পর্ষদ এড়াইতে পারে না। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনি কোনো মন্তব্য করবেন বিষয়ে? আপনার এটা তো একটা ব্যাংকিং প্রবলেম, জি। ইট শুড হ্যাভ বিন সলভ থ্রু ব্যাংকিং সলিউশন, ইট ওয়াজ নট। এবং যে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন রেগুলেটরদের পক্ষ থেকে করার দরকার ছিল, বোর্ডের দরকার ছিল, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে, অডিট কমিটি আছে, তাদের যে ফাংশন, সেই ফাংশনে ওনারা আপনার রাইটলি তাদের ডিউটি ফেথফুললি করেন নাই, এবং যেটার কারণে এই প্রবলেম যখন আপনার এটা হয়ে যাওয়ার পর কম্পিটিশন শুরু হয়েছে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ যত রকমের আছে যে সবগুলা dominate এসে কম্পিটিশন আরম্ভ করলো যে আমি কে কত করতে পারে। এই কম্পিটিশন হইতো না যদি ইনভেস্টিগেশন ওয়াজ রাইটলি ডান। আমরা বাংলাদেশ ব্যাংকে একসময় এটা নিয়ে আমরা প্রশ্ন উঠছিল, আমি একসময় অ্যাডভাইজারি ক্যাপাসিটিতে কিছুদিন স্যার কাজ করার আমার ওখানে সুযোগ হয়েছে। রাইট। যখন জিজ্ঞাসা করা হলো ওদেরকে, রেলিভেন্ট বললে যে আমরা তো বাই রোটেশন চেক করি, কিন্তু আপনাকে তো একটা সিস্টেম থাকতে হবে যে রিস্ক যেখানে হাইয়েস্ট হচ্ছে এবং রেগুলার একটা রুটিন চেকিং সিস্টেম সেটা ছিল না, দ্যাট ওয়াজ নট ফাংশনিং, এবং দ্যাটস ওয়াই ফেলে ফাইন্যান্স মিনিস্ট্রি দিয়ে দেওয়া হয়েছে। প্রবলেম হলো সেন্ট্রাল ব্যাংকের প্রবলেম, এবং ব্যাংকের অডিট কমিটির প্রবলেম, ব্যাংকের ইন্টারনাল অডিটের প্রবলেম, ব্যাংকের বোর্ডের প্রবলেম, সেটাকে ঠেলে দিয়ে দেওয়া হলো অর্থ মন্ত্রণালয়। আমার মনে হয় যে জনাব একে আজাদ যেটি বলছেন যে ধরি মাছ নাচুনি ধরে, এবং উনি যেটি বলছেন যে যেটি রেগুলেটরের সেটি আবার নীতি নির্ধারকদের কাছে দিয়ে আছে। এটা তো has no use because you are responsible for this. ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটি খুব শক্ত করে দরকার ছিল। আপনি যদি কোনো মন্তব্য অ্যাকচুয়ালি করেন। একটা বেসিক ডিফারেন্স এখানে বোঝা জি। দ্য রেসপেক্টেড জেন্টলম্যান যারা আছেন তিনজনই, সোল অফ ল ইজ ইটস প্রসিজিওর, প্রক্রিয়া, এবং সরকারকে আইনটা প্রক্রিয়ার মাধ্যমে পালন করতে হবে। এই যে বলা হলো যে উই আর স্লো ইন রিয়েক্টিং, এখান থেকে ওখানে শিফটিং হচ্ছিল, নট কারেক্ট। এগুলা উইলফুল কিছু না, এগুলা যে বিধানের আওতায় আমরা এটাকে মনে তো হয় উইলফুল কিছু না না, হলেও আপনি মনে আপনারা করতে এটা- পারেন, আমি আর না, চ্যালেঞ্জ স্যার, দেই না। এখানে একটা বিষয় আছে, Willful নয়। ধরেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, তখন কি আপনি অত তখন শূন্য কিন্তু- দেখবেন তখন নাকি You তারা all হসপিটালে have to due diligence কেন আপনারা বলেন? This is due diligence is more important in law. Every step must be followed. না হলে it না, can এখানে collapse. একটা কথা যে প্রসেসটা ঠিক আছে, কিন্তু যখন ডিসকভার করা হলো বিকজ অফ দ্য ফেইলিউর অফ দি বোর্ড অফ ডিরেক্টরস, ফেইলিউর অফ দ্য ইন্টারনাল গভর্নেন্স অফ দি ব্যাংক, Right. তখন কিন্তু We একটা have কথা done- we have অ্যাকশন নেওয়া taken হয়েছিল। action, আমরা হ্যাঁ, board- সেই- board ওগুলো গুলোকে প্রসেস reconstitute- কিন্তু খুব দীর্ঘায়িত না। reconstitute করছি, লিগ্যাল আমরা প্রসেস board একটা আছে, কিন্তু ওইগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো আমার মনে হয় যে process নেওয়া হয়েছে। জনাব ইমাম আপনি যদি এই বিষয়টি একটু অ্যাড্রেস করেন যে সরকারি ব্যাংকের যে 60,000 কোটি টাকা ঋণ আদায়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে মামলা মোকদ্দমাগুলো, এর মধ্যে হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে সেই মামলা মোকদ্দমাগুলি করা হচ্ছে কোনো না কোনো আইনের ফাঁক গলে। সেই আইনের ফাঁকের জন্য কি যারা লোন দিচ্ছে তারা কিছুটা দায়ী, নাকি যারা আইনের ফাঁকগুলো আবিষ্কার করছে এবং বাংলাদেশের শীর্ষ আইনজীবীরা আছে তারা দায়ী? It's a matter of skill. ভালো একজন অ্যাডভোকেট যিনি আইন সম্বন্ধে জানেন, তিনি ফাঁক পুকুর জানেন। ফাঁক পুকুর ইজ নট দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন হলো আইনটাকে আমাকে মানতে হবে। আই উইল নট এগ্রি উইথ দ্য আইন। এইটা হয়তো একটা খোলা আইন যেটা গ্রহণযোগ্য নয়, বাট ইট ইজ দেয়ার ইন দ্য বুক, আই মাস্ট ওবে ইট। এবং এইটাকে ইউজ করে যে কোনো স্মার্ট ম্যান উইথ এ স্মার্ট লয়ার ক্যান গো টু এ গুড কোর্ট, অ্যান্ড কোর্ট হ্যাজ রাইট টু লুক ইনটু এভরি ম্যাটার। এইখানে আপনি সময় দিবেন না, সময় না দিলে পারবেন না। ইউ ওয়ান্ট সামারি ট্রায়াল, Right. মিলিটারি ট্রায়াল চান, না। আপনি মার্শাল ল কোর্ট চান না, কিন্তু আমি Then অন্তত you have to give time. 60,000 কোটি টাকার ঋণ আদায়টা মামলার জন্য এত কোটি টাকা আটকে থাকবে সেটা আমি চাই না। আমিও চাই না। আপনার কাছে অবশ্যই কি না। মনে হয় না যে এটা মানে আপনার বিভাগে আসলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এটি আসলে আমাদের জানিয়েছে, আমরা এটি আবিষ্কার করি নাই। আপনার নিশ্চয়ই এর মধ্যে আপনার ডিসকন্টেন্টও আছে। আমরা চ্যালেঞ্জ করছি না, দিজ আর ফ্যাক্টস, আপনি পেয়েছেন। জি। কিন্তু আমার প্রশ্ন একটাই, যে আপনি যেভাবে আপনি রিয়াকশন চাচ্ছেন যত কুইক, এত রিয়াকশন কুইক কোনো সরকারই পারবে না। ডক্টর উই ওয়ার অনেস্ট টু দ্য লজ। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনি কি মনে করেন? না, আমি মনে করি যে মামলা প্রসেস মামলার যেটা হলো আসলে, কিন্তু যে মান্নান সাহেব যেটা বললো, আসলে এইগুলো যখন রেগুলেটররা বা ব্যাংকগুলো আগে থেকেই কিন্তু লুপহোলসগুলো বা যাতে না হয় কোনো লোন স্যাংশন করে, এগুলো কিন্তু দেখা উচিত। তারপরে কিছুটা থাকে, আর এদিকে তো অন্যদিকে তো যারা লোন নেয় তারা মামলাটি, মূল ইস্যুটা কোর্টে যখন যে আপনি দেখবেন ব্যাংক অথবা যারা আপনার যে গিভিং এটাতে তাদের লয়াররা কিন্তু খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে না। আপনি দেখবেন বেশিরভাগ এই ব্যাংকের লয়ার যাদের নিয়োগ করে আর যারা বড়োয়ারদের, তারা তো স্মার্ট, যেটা বলে তারা খুব ভালো আর্গু করে। কারণ জজ সাহেব তো সেই ক্ষেত্রে আইনজীবীদের কিছু ভূমিকা থাকে কিনা, মানে আইনজীবীদের দায়িত্ব। না, আরেকটা জিনিস শুনে কি আপনার আমাদের যেহেতু কিছু কিছু জিনিস আপনার ফাইন্যান্সিয়াল যে ক্রাইমগুলি বড়গুলি হয় আমাদের দেশে, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য একটা আমার মনে হয় এখন দরকার স্পেশাল কতগুলো
ক্লজ ইসে করা হলো যে না তো ডিফিকাল্ট। আপনি দেখেন অন্য নৌকার, আপনি আয়ারল্যান্ডে অনেক জায়গা আগে কিন্তু ওই যে ড্রাগ মানি টানি হচ্ছে তাদেরকে ধরে সাথে সাথে বাড়ি ঘর সবকিছু সিজ করে ফেলা হলো, সবকিছু এবার দ্রুত। কিন্তু এবং শুধু তারা না, আমি অনেক সময় বলেছিলাম যে লোন নিয়েছে তার আত্মীয় বন্ধু তাদের অ্যাসেটগুলো ট্রেস করো, ওই আইনের আওতায় যদি আনা যেত সব। ম্যাডম বলে এক ভদ্রলোক আপনার ক্রাইম করে জানেন তো, তার 99 বছর জেল হয়েছে। জেলে ঢোকার আগে তার হাতের ঘড়িটাকে বন্ধ খুলে রাখে, এইটাও তুমি নিতে পারবে না। Right. মানে সমস্ত কিছু সিজ করা হলো তার, আলটিমেটলি সে তো বাইরে এসে মারাই যাবে না অর্ধারে আবার অনাহারে। জনাব একে আজাদ, এই প্রসঙ্গে আপনি কি মন্তব্য দেখুন, করবেন? অনেকগুলো জিনিস জড়িত এই 60,000 কোটি টাকা না, এর চেয়ে আরো অনেক বেশি টাকা জড়িত আদালতে। 60,000 টাকা শুধু এনবিআরেরই, Right. রাজস্ব বিভাগেরই শুধু 60,000 কোটি টাকা। আমাদের বিভিন্ন ব্যাংকের প্রায় কয়েক লক্ষ হাজার কোটি টাকা বিভিন্ন জায়গা আছে খেলাপি। তার মূল কারণ হচ্ছে কি কোর্টের স্বল্পতা, বিচারক নাই। 3 মাস 4 মাস পর পর একটা ডেট পড়ে, তারপর অপোজিশন লয়ার যিনি আসামি পক্ষের লয়ার তিনি ছুটি নেন, বিভিন্ন কারণে কিন্তু আইনের জটিলতা। সেই কারণে আমরা বলেছিলাম যে প্রথম হলো যে অল্টারনেটিভ কোর্টের বাইরে এটা একটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এটা করা হয়েছে, একটা কোর্ট এডিআর করা হয়েছে। আমি জন ফেডারেশনে ছিলাম, এটা আমি উদ্যোগ নিয়ে তৎকালীন এখন যিনি দুদকের মেম্বার এনবিআর চেয়ারম্যান ছিল, আমরা এটা করে বেশ কিছু কেস আমরা ডিসপোজাল করেছিলাম। কিন্তু এটা আর পরে নাসির সাহেব চলে আসার পরে এটা ওয়ার্কআউট হয় নাই। 1 2 নম্বর হচ্ছে আমরা চিফ জাস্টিসের কাছে গিয়েছিলাম যে আপনি স্পেশাল কয়েকটা কোর্ট করে দেন যেগুলো এই যে আইন অর্থঋণ আদালতের মামলাগুলো ডিসপোজাল করবে। এটা লয়ারদের একেবারে আমি সবসময় দোষ দিব না, তাদেরও কিছু করার থাকে না। এখানে মান্নান সাহেব কিন্তু একটা কথা বলেছেন, ভালো কোর্ট, তার মানে দের ইজ আদার কোর্ট অলসো। তো তার মানে সব কোর্টেই যে আমি কিন্তু ভালো এই জন্যেই সব কোর্টই ভালো। আচ্ছা, যখন কারেকশন করে দিলেন সব কোর্টই ভালো। তো আমরা মনে করি কোর্ট আদালত কিন্তু বিচারক যথাযথ না, আরো প্রচুর পরিমাণে আমাদের জজ নিয়োগ করতে হবে। আইন আছে কিন্তু জজের সংখ্যা কম আমাদের। জনাব একে আজাদ, এটা কি বলা যায় যে ব্যবসায়ীরা একটু আইন না মানার ক্ষেত্রে, যেটা জনাব মান্নান বলছিলেন যে সেই ব্যাপারে একটু বেশি উৎসাহী থাকেন, যে একটু আইনটা না মানার, আইনে 5 ফোর বাইর করার ক্ষেত্রে, একটু টাইমের ক্ষেত্রে, এবং আপনি আপনার লয়ারকে একটা লোক মনে করেন 60,000 কোটি টাকা সে ডিউটি পে করছে না গভর্নমেন্টের রাজস্ব, সে আটকে রেখে দিয়েছে, এই টাকাতে সে ব্যবসা করছে, আমি সুযোগ কেন দিব তাকে? আমি গভর্নমেন্টকে উচিত যে কোর্টের সংখ্যা বাড়িয়ে একটা বিকল্প ব্যবস্থা করে এগুলো সেটেল করা, এগুলো সেটেল হচ্ছে না। 1 2 নম্বর হলো যে টাকাটা কিন্তু যে ব্যাংকের টাকাটা আত্মসাৎ করছে বা রাজস্ব টাকা যে ফাঁকি দিচ্ছে, সে কিন্তু অনেক বড় লয়ার রাখছে, সে অনেক বড় ফি দিচ্ছে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু সে তার লিমিটেড লয়ার আছে, তার দিয়ে সে পারছে না, আইনের ফাঁকে সে সুযোগ নিয়ে নিচ্ছে। সেই কারণে আমার কাছে মনে হয় যে আইনের দৃষ্টিতে বড় লয়ার ছোট লয়ার যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। ডক্টর জামালউদ্দিন, আপনার একটু মন্তব্য জানতে চাইবো যে আমাদের যে এখনকার যে ব্যাংকের পলিসি, অর্থের যে পলিসি, সেটা ব্যবসায় বান্ধব কিনা, ব্যবসায়ীদের জন্য উপযোগী কিনা, সেই ব্যাপারে যদি আপনি একটু মন্তব্য করতেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। এই বিষয়ে আপনি নিশ্চয়ই কিছু বলবেন আপনার। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর জামালউদ্দিন, আপনার কাছে জানতে চাইছিলাম যে সরকারের নীতি কতটা সহায়তা করেছে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে কতটা করছে, এবং আপনি আরো অন্য বিষয়গুলিতেও একটু মন্তব্য করতে চাইছিলেন। সরকারের ইচ্ছা তো আছে যে অনেক কিছু করা, কিন্তু সরকার যাদের মাধ্যমে করবো এই ইনস্টিটিউশনগুলো দুর্বল। আপনি ধরেন একটা ইনভেস্টর যখন বাইরে থেকে আসে, উইদিন দি কান্ট্রি এবং আউটসাইড, বাইরে থেকে আসলে সে প্রথম কার সাথে যোগাযোগ করে? লয়ার, রিলায়েবল লয়ার। সে লয়ার যদি তাদের খারাপ পথে ধাবিত করে, সে অ্যাকাউন্টেন্সি ফার্ম তাদের কাছে যায়, তারা যদি তারা খারাপ পথে ধাবিত করে, দেন আপনার রেগুলেটরি ইনস্টিটিউশন যদি ইন অ্যাবসেন্সিয়া থাকে, রেগুলেটরি ইনস্টিটিউশন এরা যদি ঠিক মতন কাজ করে, জয়েন্ট স্টক কোম্পানিতে যদি এই বাঞ্চ অফ ঘুষখোর আপনি বসায় রাখেন, তাহলে আপনার এই এনভায়রনমেন্টে বিজনেস এনভায়রনমেন্টটা ফ্রেন্ডলি না। এরপরেও আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং বিচারহীনতার সংস্কৃতি। বিচার যদি না হয় একটা লোকের, তাহলে সেই লোক আবার অন্যায় করবে, পরের লোকে এটা আবার ফলো করবে। এক ডিফল্টারে যদি এই যে হলমার্কের কেলেঙ্কারি, এক বিজনেসম্যান নাকি গুলশান মসজিদে বলতেছে যে ভাই হু ইজ দিস বাগার, তার মানে আমি বললাম ভাই বাগার বললো কেন, কয় হি ইজ দি গ্রেটেস্ট চিটার
এখন সে মনে করতেছে আমার ওভারটেক করে আরেকজনের এত টাকা মেরে দিল, হি ইজ ভেরি স্মার্টার দ্যান মি, স্মার্টার দ্যান, তার মানে কি এইটা এনশিওর করতে হবে আপনাকে, আদারওয়াইজ বিচার এনশিওর করতে হবে। বিচারের সংস্কৃতি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা জালিয়াতি করে উনি ব্যাংকের স্পন্সর। আমেরিকাতে সে আপনার এটা কি বলে ইনসলভেন্সি হয়েছে, ইনসলভেন্ট, হ্যাঁ, সেই কেসের আসামি, সে এসে বাংলাদেশের নতুন ব্যাংকগুলোর আপনার স্পন্সর ডাইরেক্টর খুঁজে বাইর করেন, পাবেন। তাহলে আপনার তারপরে বিদেশি ইনভেস্টর হিসাবে আপনার ধরেন আবুধাবিতে কোম্পানি একটা কিছু এক সপ্তাহ আগে ফরেন ইনভেস্টর হিসাবে স্পন্সর হিসাবে এখানে ব্যাংকের পারমিশন নিছে, বাইর করে, এগুলা বাইর করলে তো আপনার বোঝা যাবে যে আপনার ওয়ের তাহলে এনভায়রনমেন্টটা কি, সেই এনভায়রনমেন্টে আমরা একটু ব্যবসায়ীর কাছে যাই। জনাব একে আজাদ, আপনি জানেন যে মার্কিন একটি প্রতিষ্ঠান বলছে অর্থনৈতিক কর্মসূচিতে বাংলাদেশ ঠিক পথে আছে, ব্যবসা বাণিজ্যের নতুন বিনিয়োগ দিয়ে এটিকে আপনি আসলে জাস্টিফাই করতে পারেন কিনা, জরিপের তথ্যটি যে বলছে যে বাংলাদেশ অর্থনীতি ঠিক পথে আছে? হ্যাঁ, অর্থনীতি কিন্তু ঠিক পথে আছে। আমাদের বিনিয়োগ যদিও গত বছরের তুলনায় ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমেছে, কিন্তু তারপরেও বিনিয়োগ কিন্তু থেমে নেই, বিনিয়োগ বাড়ছে আমাদের। গত বছর যেখানে জুলাই টু ডিসেম্বরে ক্যাপিটাল মেশিনারি আমদানি হয়েছিল 29%, এবছর সেটা হয়েছে 15%। বেসিক র মেটেরিয়াল গত বছর যেখানে 6% ছিল, এবার 0.52%। এখানে আমরা একটু স্লো যাচ্ছি, বাট আমাদের বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগটা কমে গেছে একটি মাত্র কারণ সরকার গ্যাস কানেকশনটা বন্ধ করে দিয়েছে এবং বিদ্যুৎ কানেকশনটা একটু স্লো তো হয়েছে। কিন্তু আমার সাথে গ্যাস মন্ত্রীর কথা হচ্ছিল, উনি বলছিলেন যে মানে বাণিজ্যের ক্ষেত্রে আসলে গ্যাস দেওয়ার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে গ্যাস দেওয়ার ক্ষেত্রে আসলে কোনো বাধা নাই, তারা দিবেন, বাধা না, কোনো কানেকশন হচ্ছে না, এটা না, উনি কোনো সমস্ত কানেকশন বন্ধ, সমস্ত কানেকশন বন্ধ, যেগুলো উনি দিয়েছেন সেগুলো প্রক্রিয়াধীন আছে, এগুলো ইমপ্লিমেন্টেশন হতে সময় লাগবে, আরো 6 থেকে 1 বছর সময় লাগবে। তবে বিদ্যুতের অবস্থাটা বেটার, আমাদের গ্রিডে এখন 8800 মেগাওয়াট আছে, গ্রিডটা ডিস্ট্রিবিউশন হয়ে গেলে পর্যায়ক্রমে আর 6 মাস পরের থেকে ইমপ্রুভ হতে থাকবে। কিন্তু জ্বালানিটা একটা বড় সমস্যা, বড় সমস্যার কারণে অবকাঠামোগত সমস্যা, যেটা রাস্তাঘাট ছিল, পরিবহন ছিল, সেটা কি একটু না, রাস্তাঘাট যেটুকু আছে, আমি যদি গ্যাস এবং বিদ্যুৎ পাই, জায়গা আমার জোগাড় হয়ে যাবে আর রাস্তাও ব্যবস্থা হয়ে যাবে, এটা আমার সেকেন্ডারি। ফান্ডামেন্টাল হলো আমার গ্যাস এবং বিদ্যুৎ। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আমি একটু জানতে চাইছিলাম যে সরকারের নীতিগুলি এবং সেই ক্ষেত্রে যদি আপনি ব্যাংকের বিষয়গুলি একটু দেখেন, বারবারই ব্যবসায়ীরা অনেক সময় বলছেন উচ্চ সুদ এবং আরো নানা রকম কথা, আপনি আপনার পর্যবেক্ষণ কি এখনকার আমি মনে করি যেটা আছে সেটা বিনিয়োগ বান্ধব পরিবেশটা, কিন্তু আমি মনে করি একেবারে একেবারে বিনিয়োগ বান্ধব পরিবেশ না। এটা মূল কারণ একটা, অনেকে বলে যে বহুত অবকাঠামো, মানে সেটা আমি এত ইসে দিই না, কারণ ইলেকট্রিসিটি যথেষ্ট উন্নত, রাস্তাঘাট যা আছে তাতে বিনিয়োগ আমার মনে হয়েছে। আর গ্যাসের ব্যাপারে যারা ব্যবসায়ী তার অল্টারনেটিভ হিসেবে দেখি, ফার্নেস দেখো। তো সবচেয়ে বেশি হলো যেটা যে আপনার রেগুলেটরি কর্তৃপক্ষ, যারা নিয়ন্ত্রণকারী সংস্থা বা এবং প্রমোশন যে সরকার আছে, এদের কিন্তু দক্ষতা, তারপরে আপনার স্বচ্ছতা, এইগুলোর ব্যাপারে যথেষ্ট অভাব আছে। আপনি দেখবেন যে কোনো ব্যবসায়ী বিওআই যান বা এখানে যান, প্রচুর সময় নেবে, অনেক সময় ডেস্কও থাকে না। তারপরে আমি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনেক দীর্ঘসূত্রে আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে অনেক। এই যে অ্যাক্সেস যে টাকাটা আপনার ব্যাংকে আছে, এটা আপনি কি মনে করেন এটা ছোট ছোটখাটো মিডল ব্যবসায়ী আছেন, আমি অনেককে জানি তারা এখনো 5-10 লক্ষ টাকার জন্য যে সমস্ত প্রশ্ন করে, 100 কোটি টাকা নিতে হলো সেসব প্রশ্ন করে না। তবে তার জানা হয় কি, এখন হয় কি এই ধরনের ব্যাপারে হয় কি, এটা সেলফ এক্সক্লুশন বলি, এমন তাকে না করবেন না, এমন সব প্রশ্ন করবেন, এক গাদা কাগজ দিবেন ফর্ম ফিল আপ করতে, সেজন্য আর জীবনে না আসে। অতএব আমার মনে হয় যে এই জন্য আমি বলি যে কতগুলো রিফর্ম যে দরকার, যে কতগুলো প্রতিষ্ঠানগুলো যে আগে ক্ষিপ্র, অনেক আমার এক বন্ধু ভিয়েতনামে এক রেস্টুরেন্টে দেখা, বাংলাদেশ থেকে নাকি গেছে, বলে কি এভরি টেবিল টেক্স মানি। So I was there for 6 months. বাংলাদেশে কোনো লাভ নেই, ভিয়েতনামে উইদিন 1 week I got the decision. এই দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা, এইগুলো। আর একটা জিনিস যে ল্যান্ড রেজিস্ট্রেশন, ল্যান্ড ইস্যু, এটা কিন্তু যথেষ্ট ভোগায় আপনার শিল্পপতিদের, অনেক ঝামেলা আছে এই জিনিসগুলো। কিন্তু তারপরে আপনার কন্ট্রাক্ট যে আপনার এনফোর্সমেন্ট করবেন, এই যে একটু আগে লিগাল, বাইরে যারা বিনিয়োগকারী আসবে যে এখানে যে কন্ট্রাক্ট করেন, আলটিমেটলি যারা যার মূল্য তার থেকে কন্ট্রাক্ট কেউ মানবে না, কারণ আইনের রুল অফ লর কিন্তু কিছুটা এখানে ঘাটতি আছে। তো এইগুলো সব মিলে কিন্তু প্রাইভেট সেক্টরে যারা ঝুঁকে নেবে, যারা তাদের জন্য সেই ঝুঁকিটা তারা নিতে চায় না তেমন বেশি, যারা মানান অনেকগুলি। যেমন বিনিয়োগ, আমার একটা নিজস্ব একটা ধারণা, বিনিয়োগ কিন্তু হচ্ছে প্রচুর, বিনিয়োগের গ্ল্যামার কম। আমরা যে ধরনের বিনিয়োগ হচ্ছে, না হলে 6.5 গ্রোথ করতে হচ্ছে, অফকোর্স আমার ধারণা বিনিয়োগ হচ্ছে গ্রামে গঞ্জে স্মল ইউনিটস গুলাতে,
লিটল ফার্মার, ডেইরি ফার্মার, স্মল টেইলার, এই ধরনের ছোটো ছোটো লক্ষ লক্ষ ইউনিটে স্মল মার্জিনের বিনিয়োগগুলো অ্যাড আপ করলে বিরাট বিনিয়োগ হচ্ছে। আমরা এখন লুকিং ফর যে বোয়িং কোম্পানি আসছে না, গুগল আসছে না, মাইক্রোসফট আসছে না উইথ বিলিয়ন্স অফ ডলার, ইটস এ ডিফারেন্ট থিং অলরেডি। এই ধরনের এখানে বাজার ব্যাংকে নয়। অলস টাকা পড়ে আছে, এটাও তো ঠিক। ব্যাংকে অলস টাকা বলা হয়, এগেন আই হ্যাভ মাই ওন ভিউজ হিয়ার। অলস কিভাবে বলি আমরা? মানি হুইচ ইজ নট বিং কারণ ব্যাংকে টাকা রোল করতেছে না। নো বাট দেন अगेन ব্যাংক টাকা ধার দিতে চাচ্ছে, আমাকে প্রতিদিন ফোন করে টাকা ধার নেওয়ার জন্য। সিরিয়াসলি মানে আই ওয়াজ ওয়ান অফ देम। You are a highly rated client, এই জন্য হয়তো ফোন করে। না, আমি কোনোদিন টাকা- because you have a মানে- very good credit record, সেটা অন্য একটা ফিল্ড। আমি যেটা বলছি যে বিনিয়োগ কিন্তু খরা বা হচ্ছে না, আই ডোন্ট এগ্রি। বিনিয়োগ অবশ্যই হচ্ছে এবং এই বিনিয়োগে আমি পার্সোনালি হ্যাপি বিকজ দিস কাইন্ড অফ বিনিয়োগ এট দ্য লোয়ার লেভেল, এসএমই লেভেল, মাইক্রো লেভেল, গ্রামীণ লেভেলে, দিস অ্যাডস আপ অ্যান্ড অ্যাডস মোর ভ্যালু দেন দ্য গ্ল্যামারাস সো কল্ড ভেরি বিগ বিনিয়োগ যেটা পরিবেশের উপরে, আমাদের সেইটা সামাজিকের আপনি- উপরে ক্ষতি করে বলে আমি মনে করি। সেইটা আপনি- আমি আই উড রাদার প্রেফার যে উই হ্যাভ ইনভেস্টমেন্টস এট রুরাল মাইক্রো লেভেল ইন মিলিয়ন্স অফ ইউনিটস। এটা দেখবেন আমাদের সেটা বিরাট ট্রান্সফরমেশন। এখন যে অবস্থা It is আছে, happening. আপনি যে অবস্থা আছে সেই অবস্থা আপনি খুশি? আমি ব্যক্তিগত খুশি। আমি বলছি ব্যক্তিগত খুশি, কারণ আপনি- এটা হাই ভ্যালু বিনিয়োগ। সেটা কি মানে ইট ইজ হাই ভ্যালু বিনিয়োগ, কারণ এখান থেকে রিটার্ন অনেক বেশি। আমার এমপ্লয়মেন্ট হচ্ছে গ্রামাঞ্চলে, যেখানে দরকার খুব বেশি। ওই যে বললাম গ্ল্যামারটা কম, চাকচিক্য কম। মানে গুগল আসছে না, বোয়িং আসছে গুগল না, আসছে না, বোয়িং আসছে না, মাইক্রোসফট আসছে না, আম্বানি আসছে না, কিন্তু টাটা আসছে না। আপনার ব্যাংকের মানে আজাদ ভাইয়ের না, এটা সুবিধা হচ্ছে যে ওইগুলো আজাদ ঠিক ভাই আছে, গুগল আসে, কিন্তু বড় শিল্প বেশি লাগবে তো। এটা এবং হচ্ছে ছোট ছোট item এটা এগুলো importance আছে। মানান ভাই যেটা বলেছেন এটা এই সঠিক না। মানান ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করি, কারণ আমার যে এখানে 8% জিডিপি করতে হলে যে বিনিয়োগ আমার 32, দরকার, 34% আমার লাগবে বিনিয়োগ। হ্যাঁ আমার এখানে বিনিয়োগ মাত্র আছে এখন কত 24%, 26-27 মতো আছে এখন, কিন্তু আমার যেতে হবে 34%। 34%, অর্থাৎ এটাই আর কি বড় আমার গত বছর যেখানে প্রশ্ন ছিল, we are not adding up correctly. না না আমরা না, ওই এটা তো যেসব বাংলাদেশ বিনিয়োগ না, না, হচ্ছে শুনেন, গ্রামে, ওইটার এইটা figure নেই শুনেন, আমাদের। আমরা আজকে বাংলাদেশ ব্যাংকের চিত্র, না, ওটা বাংলাদেশ বললাম তো, ব্যাংকের ওগুলা- চিত্র এখানে উইদিন দ্য হ্যাঁ। নেট, কিন্তু নেটের বাইরে কোটি কোটি বিনিয়োগ হচ্ছে। না কোটি কোটি বিনিয়োগ হচ্ছে, আমি বলছি যে কিন্তু এই আপনার শুনেন, everywhere I আপনার like, জিডিপি উনি হয়তো না না আপনার economics জিডিপি teacher, উনি বলতে পারবেন। আপনার একটা জিডিপি চাষি কন্ট্রিবিউশন যে শুনেন, একজন কৃষক যেটা গরু কিনছে, একটা লাঙ্গল কিনছে, একটা বাবা গরিব কৃষক যে তার ছেলেকে স্কুলে পাঠাচ্ছে, না না গরিব টিন না, বলছে, এগুলো আপনি these যেটা are all বলছেন, না এগুলো investment. ঠিক আছে, কিন্তু These are all আমাদের investment, very জিডিপির important investment. কন্ট্রিবিউশন তো ওইখানে 20-21-এর বেশি না। আলটিমেটলি আপনার প্রবৃদ্ধি বাড়াতে হলে কিন্তু হাই ভ্যালু তো আসতে হবে, ওটাও তো দরকার আছে। মার্কেট লাগবে তো, না বই high- কেন আসবে না না বোয়িং এর কথা বলছি, আম্বানি বা কেন আসবে? না না আমি সার্ভিস সেক্টরের কথা বলছি, আমি বলছি আমাদের product- গার্মেন্টস, আজাদ ভাইয়েরা আছে, তারা গার্মেন্টস না না শুনেন, না, garment আমার শুধু জিডিপির হবে না। কন্ট্রিবিউশন কি, সার্ভিস সেক্টর মেইন হলো 50% কন্ট্রিবিউট করে, 51%। হ্যাঁ 51% সার্ভিস সেক্টর। শুনেন আপনার ইন্ডাস্ট্রি না না আমি বলি না তো, আমি ওটা আমি বলি যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, না 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 রিয়েল সেক্টরে যেতে হবে। কৃষি বলেন, না না কৃষিতে আমি বলেন। না, না, একটা শুনেন, জিনিস- ভারতের কৃষিতে কন্ট্রিবিউশনও 19%, 20%, আমাদেরও কিন্তু কন্ট্রিবিউশন 19%, 20%। আমরা ওই জায়গায় আছি। আমার সবচেয়ে বিনিয়োগ বাড়াতে হবে ইন্ডাস্ট্রিতে, যেখানে আমার এখন কন্ট্রিবিউশন 29%, এইটাকে আমার 34-35 এ নিয়ে যেতে হবে। নিতে হলে কি হবে, আর এই যে আমি জিডিপি আমার মূল যে আপনার সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন আসে কোথা থেকে, ম্যানুফ্যাকচারিং থেকে। আমার ম্যানুফ্যাকচারিং না বাড়লে আমার সার্ভিস সেক্টর সাস্টেন করবে না। তো এখন এই জন্য উই ডোন্ট ব্লেম দ্য গভর্নমেন্ট, কারণ অতীতের সরকারগুলো এই দূরদর্শিতা দেখাইতে পারে নাই। দূরদর্শিতা না দেখার কারণে আজকে অবকাঠামোর যে সমস্যা, এটা দীর্ঘদিনের। আমি অবশ্য একটা বিরতি নিতে চাই। বিরতি নেওয়ার পরে আমি আপনার কাছ থেকে আবার শুরু করতে চাই যে আমাদের এই যে বিনিয়োগের এই ডাইভার্সিফিকেশন হওয়ার পিছনে আমাদের সৃজনশীলতারও কিছু অভাব আছে কিনা, আমরা একই ধরনের বা একই ভাবে চিন্তা করছি কিনা, আমরা বিকল্প চিন্তাগুলি করার ক্ষেত্রে আমরা কতটা করছি। ডক্টর জামালউদ্দিনের কাছে আমরা এই প্রশ্নটি করবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব কে আজাদ, আপনি বিনিয়োগের নিয়ে বলছিলেন যে আপনি বলছেন 28 থেকে 34% যাওয়ার কথা, সে বিষয়ে আপনার মতামত। দেখুন, আমরা যা লক্ষ্য করছি যে মান্নান ভাই যে কথাটা বলছিলেন যে আমাদের বিনিয়োগ হচ্ছে গ্রামে গঞ্জে হচ্ছে, কিন্তু আমরা শহর ভিত্তিক সেটা দেখতে পাচ্ছি না।
গ্রামে বিনিয়োগ যেটা হচ্ছে সেটা কৃষি ভিত্তিক এবং সেখানে জিডিপিতে কন্ট্রিবিউশন আমাদের 20% এটা কিন্তু হচ্ছে, কিন্তু আমার বাকি যে কৃষির পরে যে 80% বিনিয়োগ সেটা হচ্ছে 51% হচ্ছে সার্ভিস সেক্টর আর 29 হচ্ছে ম্যানুফ্যাকচারিং। তো এই ম্যানুফ্যাকচারিং উপরে নির্ভর করতেছে সার্ভিস সেক্টর। আপনার সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশনটা কি? টেলিকমিউনিকেশন, হোটেল, রেস্তোরাঁ, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, তো এই সমস্ত কিছুই নির্ভর করে কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের উপরে। তাই ম্যানুফ্যাকচারিং যদি আপনার গ্রোথ না হয় তাহলে আপনার সার্ভিস সেক্টর সাস্টেন করবে না। এখানে আপনি দেখেন ক্যাপিটাল মেশিনারি আমি দেখালাম একটু আগে, গত অর্থ বছরে জুলাই টু ডিসেম্বর যেখানে 29% ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হয়েছে, এবছর জুলাই টু ডিসেম্বর একই সময়ে মাত্র 15%, অর্থাৎ অর্ধেকে নেমে গেছে। আপনার বেসিক র মেটেরিয়াল যেখানে 6.5% এসছে গতবার জুলাই টু ডিসেম্বর, এখন আসছে মাত্র 0.52, অর্থাৎ ভেরি অ্যালার্মিং। তো অ্যালার্মিংটা কেন হলো? টোটালি আমি বলেছি বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যার কারণে। সরকার 8,800 মেগাওয়াট আমি বিদ্যুৎ একটু দিচ্ছে। ছোট করে জানতে চাইছিলাম যে সৃজনশীল বিনিয়োগের কথা আপনারা কখনো ভাবছেন? সৃজনশীল বিনিয়োগ বলতে মানে কি বোঝাচ্ছেন সৃজনশীল আপনি? বিনিয়োগ বলতে বোঝাচ্ছে যে ধরেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাই শুধু উপর আমরা বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি, আমাদের বিনিয়োগের যে আরো নানা রকম ধরন আছে, আরো দুই নানা ধরনের ধরনের বিনিয়োগ আমাদের আছে, একটা ডোমেস্টিক রিকোয়ারমেন্টের জন্য আর একটা হলো রপ্তানির ক্ষেত্রে। রপ্তানি ক্ষেত্রে আমরা সৃজনশীল কোনো কিছু ভাবতে রপ্তানির পারছি ক্ষেত্রে কিনা? আমাদের মার্কেট হচ্ছে ইউরোপ এবং আমেরিকা সবচেয়ে বড় মার্কেট। মিডল ইস্ট আমাদের তেমন কোনো মার্কেট আমাদের দেশে Right. কিনে না। Right. তো আমাদের পণ্য যেখানে একক নির্ভরশীল ইউরোপ এবং আমেরিকার উপরে, সেখানে জাপান এবং কিছু কিছু চায়না নতুন শুরু হচ্ছে, এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এটা ভারত একদম। যদিও এত বড় একটা দেশ আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, কিন্তু ভারতের বিভিন্ন ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার কারণে আমরা সেখানে পণ্য রপ্তানি করতে পারছি না। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনি বিনিয়োগ সম্পর্কে কি মনে করেন এবং বিনিয়োগের ডাইভার্সিফিকেশন আসলে দরকার কিনা? গ্যাস, বিদ্যুৎ এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয়ের উপর দায় না দিয়ে আমাদের ব্যবসাটা যথেষ্ট সৃজনশীল কিনা সেটা একটু আপনার আমাদের বিনিয়োগের যে পরিবেশ, সেই পরিবেশের জন্য আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম এখন যেটা আছে এটাকে রিফর্ম করা দরকার। সেখানে আপনার বন্ড মার্কেট, স্টক মার্কেট, বন্ড মার্কেটে আমাদের শেয়ার ভেরি ভেরি স্মল বাংলাদেশে। মালয়েশিয়াতে যেখানে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বন্ড বেজ, তারা ব্যাংকের কাছে যায় না, এই বন্ড ইস্যু করেই কিন্তু এটা দিচ্ছে। তার মানে কি বন্ডে একটা লং টার্ম বেসিসে তারা যাচ্ছে, লং টার্ম ইনভেস্টমেন্ট এগেনস্টে লং টার্ম বন্ড ইস্যু করতেছে। কিন্তু আমাদের এখানে হলো কি মিসম্যাচ, কমার্শিয়াল ব্যাংক পাওয়ার প্ল্যান্টে আপনার ফাইন্যান্স করতেছে, কমার্শিয়াল ব্যাংক এরা যারা শুধুমাত্র ইম্পোর্ট এক্সপোর্টের উপরে ডিপেন্ডেন্ট, তারা যাচ্ছে যে লং টার্ম ইনভেস্টর, যেমন সাইদাবাদ ফ্লাইওভার, এটাতে আপনার এর যে ডিপোজিট যেটা যেই টাইমে নিচ্ছে 5 বছরের ধরেন ডিপোজিট, 3 থেকে 5 বছর ম্যাক্সিমাম, সেখানে ওইটা হয়েছে 15 বছরের লেন্থ। ইট ইজ এ মিসম্যাচ অফ দি টেনিউর। সেই ক্ষেত্রে আমাদের এখানে লং টার্ম কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নাই। শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, আইসিবি, এগুলা ওয়ান কাইন্ড অফ ডেড অর্গানাইজেশন। এগুলাকে রিভাইটালাইজ করা দরকার উইথ দি নিড অফ দি ইকোনমিক ডক্টর সালাউদ্দিন ডেভেলপমেন্ট। আহমেদ কি এই বিষয়ের সাথে একমত? আমি সৃজনশীলতা আসি। একটা হলো প্রথম হলো আমাদের এক্সপোর্টটা, যেটা এখানে কিন্তু সরকার একটা বিরাট একটা ভূমিকা রাখতো। আপনি দেখেন গার্মেন্টস শিল্পটা কেন ডেভেলপ করেছে, সৃজনশীলতা ছিল তাদের। ব্যাক টু ব্যাক এলসি আর বন্ডেড ওয়্যার হাউস, এই দুইটা কিন্তু মেজর ডিসিশন না হলে কিন্তু হতো। এখন সরকারের উচিত একটু উদ্ভাবন করে। আমাদের দেখেন সিরামিকটা কিন্তু উঠছে ছিল, এখন হঠাৎ করে থমকে গেছে। আমাদের লেদার শিল্পটা এখনো সম্ভাবনা আছে কিন্তু থমকে যাচ্ছে। তারপরে আপনার প্লাস্টিক দ্রব্যাদি, তাই না? তারপরে আপনার এগ্রিকালচার প্রসেস, এইগুলো কিন্তু আমার মনে হয় লোক যে নিচ্ছে না, আমি লোককে দোষ দেবো না, অনেক উদ্যোগী লোক আছে। এখন সরকারের পলিসিটা কিন্তু আমি মনে করি এখানে কিছুটা। আর দ্বিতীয়ত ডোমেস্টিক ইস্যুতে আমাদের ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা হলো, ব্যাংকগুলো কিন্তু একটা মূল দায়িত্ব উদ্যোক্তা সৃষ্টি করা। ব্যাংকাররা যেটা করে আমাদের দেশে রিলেশনশিপ ব্যাংকিং যেটা হয়, যাকে চেনে ওই খাতুনগঞ্জের কাকে চিনতো 500 কোটি টাকা, আরো 500 কোটি টাকা দেবে না, আরো নাও। কিন্তু এখন হয়েছে কি আপনার ট্রানজ্যাকশন ব্যাংকিং, আপনি দেখবেন কোনখানে ভ্যালু এডিশন, কোন এমপ্লয়মেন্ট বেশি, এগুলো দেখবে, এগুলো কিন্তু ব্যাংকাররা দেখে না। এইটা হলো মূল। এখন আমি মনে করি ব্যাংকারদের সেই ওই আগেকার মানসিকতাই আছে, ওরিয়েন্টেশন চেঞ্জ হয় নাই। তারা ভাবে যে কোলেটারাল নেব, কিন্তু যে ক্যাশ ফ্লো যদি ভালো হয়, অনেক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট যেমন ফ্যাক্টরিং আছে, ক্যাশ ফ্লোটা দেখবেন ব্যালেন্স শিট দেখার দরকার নাই, আপনি লোন দেবে। তারপরে আপনার সিকিউরিটাইজেশন আছে, বড় বড় জিনিসগুলো সিকিউরিটাইজ করতে পারেন, এগুলো নাই। হেজিং নাই আমাদের দেশে, আপনি কেন ইমাজিন হেজিং? আমি থাকতে 2008 একটা হেজিং দিয়েছিলাম কমোডিটি, একটা লোক খালি তুলা করেছে, একটা কপার করেছে, তারপরে কোনো হেজিং হয় নাই।
আমাদের কত রকম এই যে মানে হেজিং করার জিনিসগুলো, Right. এগুলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট গুলো কিন্তু ব্যাংকাররা ইউজ করে। এখন খালি আছে এটিএম কার্ড দেবেন, ডেবিট কার্ড দেবেন নেবেন, আর আর- ইসে করবেন, কিন্তু নতুন নতুন প্রোডাক্ট গুলো যদি আকৃষ্ট করে উদ্যোগ মানে আইটি বেসড কোন একটা ইনস্টিটিউট করে তারপরে বা নানা ধরনের, আমি জানি না, মানে আমি তো আইটি তো আছে, আমি- আইটির কন্ট্রিবিউশন, কিন্তু এই প্রোডাক্ট গুলো তো আনতে হবে তো ফাইন্যান্সিয়াল। না মানে সৃজনশীল প্রসঙ্গে বলছিলাম। যাই হোক, এই প্রত্যেকটি বিষয়ে নিশ্চয়ই অর্থ প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান বলবেন। আমরা একটা বিরতি নিচ্ছি, সাথে যদি আরেকটি বিষয় বলেন যে যুক্তরাষ্ট্র দেওয়া সকল শর্ত পূরণের পরে তৈরি পোশাক খাতে জিএসপি সুবিধা না পাওয়ার পেছনে রাজনৈতিক কারণ থাকার কথা ইঙ্গিত করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি প্রশ্ন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র দেওয়া সকল শর্ত পূরণের পরও তৈরি পোশাক খাতে জিএসপি সুবিধা দেওয়া না দেওয়াটা রাজনৈতিক কারণ ছাড়া আর কি হতে পারে? আপনি বক্তব্যের সাথে একমত কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, আপনাদের কাছেও বিষয়টি একটু জানতে চাই। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মান্নান, অনেকগুলি বিষয় আপনার সামনে আসছে, আমি শুধু জিএসপিটা যুক্ত করেছিলাম এর সঙ্গে। যে জিএসপি সম্বন্ধে আপনি পয়েন্টেডলি বলেছেন যে আমাদের সম্মানিত কমার্স মিনিস্টার মহোদয় জি। বলেছেন যে আমেরিকার এই সিদ্ধান্তটি না দেওয়াটা অনেকটা তিনি মনে করেন রাজনৈতিক। আমি সরাসরি এখানে কোনো কন্ট্রোভার্সি যাবো না, ইজ মাই সিনিয়র কলিগ এবং তিনি আমার সম্বন্ধে এই বিষয়ে অনেক বেশি ভালো জানেন। সুতরাং আমি শুধু এইটুকু বলতে পারি যে আমেরিকার ট্রেড অ্যান্ড আমেরিকান পলিটিক্স আর আমাদের ট্রেড আর আমাদের পলিটিক্স কোয়াইট ডিফারেন্ট। আমরা এখনো ট্রেড এন্ড পলিটিক্স এতটা আমেরিকান পলিটিক্স আর আমাদের ট্রেড আর আমাদের পলিটিক্স কোয়াইট ডিফারেন্ট। আমরা এখনো ট্রেড এন্ড পলিটিক্সকে এতটা ইন্টিগ্রেট করতে পারি না যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, যেটা চীন করছে এই মুহূর্তে বা জাপান করছে। বিশেষ করে আমেরিকা, আমি যেটু সামান্য পড়াশোনা করেছি, আমেরিকার all through its history, always its politics followed or its trade followed its politics. এবং এখানে আমার মনে হয় মোর পলিটিক্যাল একটা এলিমেন্ট আছে, বাট পলিটিক্যাল ইন দ্য সেন্স যে তাদের যে গ্লোবাল যে রাইজিং টিপিপি একটা যেটা করছে তারা, তারপরে সাব সাহার আফ্রিকার জন্য একটা আফ্রিকান গ্রোথের অপরচুনিটি একটা আলাদা, ইউ সি দ্য হোল থিং। এই আমেরিকায় কিন্তু WTO-কে বানাবার জন্য কত পরিশ্রম করলো, দে টুক লিডারশিপ, দে ব্রট অল অফ আস টুগেদার ইন মেড WTO। এখন এই আমেরিকাই আবার WTO-কে নিচের থেকে পায়ের থেকে মাটি সরিয়ে দিচ্ছে এবং প্যারালাল কতগুলো সংস্থা গড়ে তুলে WTO-কে শেষ করে দিচ্ছে। সেই সেন্সে আমি বলবো জনাব তোফায়েল আহমেদ ইজ কারেক্ট ইন সেইং দ্যাট যে তাদের এটা পলিটিক্যালি মোটিভেটেড। তো তাদের পলিটিক্স আমার পলিটিক্স কোয়াইট ডিফারেন্ট। তাদের গ্লোবাল জিও পলিটিক্যাল মিলিটারি কালচারাল ওরিয়েন্টেড, আমার জন্য সার্ভাইভাল এক্সপোর্টস। সুতরাং এখানে একটু মিসপ্লেস তো হবেই। কিন্তু আমি যদি এই প্রশ্নটির দিকে আবার একটু আপনাদের যে আপনার কথা থেকে যে তাদের পলিটিক্সের ক্ষেত্রে তারা পলিটিক্যালি কিভাবে লাভবান হবে বা কি সুবিধা চাচ্ছে আমাদেরকে আমাদেরকে জিএসপি না দিয়ে তাদের কি লাভ, মানে আপনার কথা থেকেই যদি আমি আনি যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র তো আসলে লাভ ছাড়া ওকে ফান্ডের লাভের প্রশ্ন নয়, এখানে নীতির লাভের প্রশ্ন আছে। কিরকম সেটা? ইট মে সেন্ড এ মেসেজ টু সাম আদার স্টেটস যারা আমাদের পর্যায়ের আছে ইন আদার এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড। আমি সাব সাহারান আফ্রিকার কথা বললাম, দে হ্যাভ ভেরি স্ট্রং ইন্টারেস্ট নাওয়াডেজ, কারণ চায়না হ্যাজ মুভড ভেরি স্ট্রংলি। সুতরাং সেইটাকে কিন্তু সিনসিয়ারলি মিস্টার মিনিস্টার আমার কাছে এই মানে এই মিলটা একটু বেশি আমার কাছে একটু মেনে নেওয়াটা একটু কষ্টকর মনে হচ্ছে। কিন্তু আমি জানি না যে ডক্টর সালাউদ্দিন আহমেদ কি বলবেন, যে আপনার কাছে কি মনে হয় যে জিএসপি সুবিধার সাথে রাজনীতির কোনো রকম কোনো সম্পর্ক আছে? জিএসপির ব্যাপারে যেটা আমেরিকান যে পলিসিগুলো আসলে ট্রেড, যেমন ফর এক্সাম্পল এগুলো আসছে আমেরিকান ফেডারেশন লেবার এবং সিআইওর যে কনফারেন্স লাগবে, কারণ ওখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা যাও ব্যাকগ্রাউন্ড এগুলো আছে, কিন্তু আমেরিকা তো ওগুলো ডিরেক্টলি ওগুলো বলে না যে তোমাকে ট্রেড, ওরা কমপ্লায়েন্স এগুলো করছে, বাট দে রাইট ফর রাইট রিজন, ওয়ার্ক কন্ডিশন ভালো হবে, বাট ওদের পলিটিক্স ওদের থাকে। কিন্তু এই জিএসপিটা নিয়ে আমরা কেন এত হয়েছে বারে বারে, বা মাননীয় মন্ত্রী কেন যে পলিটিক্স থাক না জিএসপি আমেরিকাতে যে আমাদের যে এক্সপোর্ট যে আরএমজি যে বিরাট একটা ডক্টর সালাউদ্দিন, এটার মধ্যে একটু ঝামেলা এই কারণে আসে যে আমরা অ্যাকর্ড এবং অ্যালায়েন্স দুইটা কোম্পানিকে আসলে অ্যালাউ করলাম টু লিটারালি গো এভরিওয়্যার, ওরা যা যা বলতে চাইলো তা আমরা শুনলাম। এটা তো এখন আমাদের একটা প্রেস্টিজের প্রশ্ন, ওরা আমাদের জিএসপি দিচ্ছে কি দিচ্ছে না। ওরা আমাদের অনেকগুলি শর্ত দিয়েছিল, সেই শর্তগুলো আমরা শুনেছি, মেনেছি, তারপর ওরা এই সমস্ত স্টেটমেন্টে বলা হয়েছে যে আমরা এই কমপ্লায়েন্স গুলো অ্যাকর্ড অ্যালায়েন্স এগুলো দেখেছি, এই ফ্যাক্টরি কমপ্লায়েন্স এখন তোমাদের দিতে হবে, যেটা ওই WTO তে আমরা তো করি না, তো এগুলো WTO তে হয় কি ইউ ডোন্ট গেট হোয়াট ইউ ডিজার্ভ, ইউ গেট হোয়াট ইউ নেগোশিয়েট। বাংলাদেশে এটা বলতে হবে এভরিওয়ান। হ্যাঁ, সেই জন্য জিএসপির ব্যাপারে আমার মনে হয় এগুলো পলিটিক্যাল এগুলো না বলে কিন্তু কোনো ইস্যু নাই। আরেকটা সেকেন্ড হলো জিএসপি তে
একেবারে আরএমজি ধ্বংস হয়ে যাবে কিছুই তা হচ্ছে না, কিছুই কিছুই হচ্ছে না So, হয়তো। এইটাও তোদের মেসেজটা দেওয়া যে তোমাদের আমরা যদি আরো ডাইভার্সিফাই করে এক্সপোর্ট, তো আমরা তো আর ওই জিএসপি বা টিপিপিও এফেক্ট করবে না আমাদের। আমার মনে হয় যে এইটি Trans-Pacific খুবই একটি Partnership। পার্টিনেন্ট কথা উনি বলেছেন যে এই জিএসপি, আমেরিকান জিএসপি তো আসলে আমাদেরকে খুব বেশি হার্মও করতেছে না, কিন্তু বারবার এর কথা আমরা বলতেছি কেন? মানে না, আমাদের এটা এটা নিয়ে না, এটা আমার- এত না এখানে আমি কিন্তু একটু ডিফারেন্স আপনাদের আমার মানে বুঝতে আমাদের একটু ভুল হচ্ছে। এখানে দুটো জিনিস, দুটো জিএসপি, একটা হলো যেগুলো প্রচলিত জিএসপি ছিল সেটা বন্ধ করে দিয়েছে, আর হলো গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরে জিএসপি পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন যাবত চেষ্টা করছি। দুটো জিনিস, এখানে যদি গার্মেন্টস সেক্টরে আমাদের টোটাল এক্সপোর্ট হচ্ছে আমেরিকাতে $6 বিলিয়ন, একক এত অন্য কোনো দেশে একক দেশে নাই, আমেরিকাতেই, এবং 17% আমরা কিন্তু ডিউটি দিয়ে মাল পাঠাচ্ছি, হুইচ উই আর নট সাপোজ টু। কারণ WTO রুলস অনুযায়ী আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সদস্য হিসেবে আমেরিকা ডিউটি ফ্রি দিতে বাধ্য, এলডিসি হিসেবে। না, এখানে আজাদ সাহেব, একটা আমি কথা বলি। আমি শেষ না, করি, আমি তারপর একটু বলেন। এখানে আমি ওয়াশিংটন ডিসিতে এই ব্যাপারে ওদের ট্রেড ইস্যুর সাথে অনেক, এটা হচ্ছে কি আফ্রিকান একটা বড় একটা লবি আছে, ওই আফ্রিকান লবির একটা বারে বারে এই বাংলাদেশ কনসেপ্টটা আসছে একটা সেমিনারে যে আমাদের দিতে হবে, এবং এখানে পলিটিক্স আমেরিকার যে বাংলাদেশকে আগে পলিটিক্যাল গেমই করতে হবে, যে আর একা পারবে না আবার। সো অতএব আমি মনে করি না যে আমাদেরকে ওরা চট করে দিয়ে দেবে, কারণ ওরা সত্যি অপোজ করেছে বাংলাদেশ। না না, এটা করতে পারে, এটা দ্বিপাক্ষিক তবে সম্পর্কের এটা- উপর, এটা যারা এটা মাননীয় influence বাণিজ্য করছে মন্ত্রী American বলেছেন, policy এটা makers, of course. টোটালি দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নির্ভর করে। সেটাই আজকে আমাদেরকে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের $18 বিলিয়ন এক্সপোর্ট করছি, কেন? কারণ আমরা জিএসপি ফ্যাসিলিটি পাচ্ছি, আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, আর এই একই ধরনের $18 বিলিয়ন আজকে আমার আমেরিকাতে এক্সপোর্ট হতে পারে, যে সম্ভাবনা আছে, যেটা চীন করছে। চীন $128 বিলিয়ন তার টেক্সটাইল এক্সপোর্ট, যেখানে আমার মাত্র $20 বিলিয়ন, 20 থেকে 22। আমি কোথায় চলে যেতে পারি যদি আজকে আমার জিএসপি ফ্যাসিলিটি আমি পাই? অবশ্যই আমি যেটা সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি এই জায়গাটা একমত, যে আমাকে তো প্রকাশ্যে আমেরিকাকে এরকম বলার দরকার নাই, আমাকে একটু ডিপ্লোমেট হতে হবে এখানে, যে আমি তার কাছ থেকে আদায় করে নিতে হবে যে আমি কেন পাবো না, কারণ আমার WTO রুলস অনুযায়ী আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমি টাইটেল। কিন্তু এইটা তো আসলে মানে আপনি প্রকাশের বাইরে সেটা তো চেষ্টা করা হচ্ছে অনেকদিন ধরে। আপনি দেখলেন আজকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ আজকে সংসদে যে কথা বলেছেন সেটা কিন্তু আসলে নতুন কথা, এই রাজনীতি কথা বা এটা কিন্তু নতুন কথা, এতদিন পর্যন্ত কিন্তু তিনি আগেও বলছেন যে- বলেছেন, না, আগেও- আগেও বলেছেন। আগে উনি প্রেস কনফারেন্সে বলেছেন, যে সবসময় বলেছেন, এবং খাদ্যমন্ত্রী যেভাবে বলেছেন, আমরা যেভাবে বলতে চাচ্ছি, যেহেতু আমেরিকা আমাদের অনেক বড় একটা দেশ রপ্তানি, তাদের সাথে প্রকাশ্যে এরকম দ্বন্দ্বে না জড়িয়ে আমাদেরকে আরো ডিপ্লোমেটিক হইতে হওয়া উচিত। আমি একটু ডক্টর জামালউদ্দিন আমাদের কাছে যাবো, যে মানে আপনি কি মনে করছেন জিএসপি সুবিধা আদায় করা না করার ক্ষেত্রে সক্ষমতা নিয়ে আপনি? জিএসপি যেটা ডিটেল আলাপ হলো যে আপনার এটা ইট ডাজ নট এফেক্ট আওয়ার এক্সপোর্ট, কিন্তু এরা যদি বড় পটেনশিয়াল বড় বায়ার এবং তারা একটা দুনিয়ার মোড়ল, এখন তার সাথে যদি আমি বিজনেসও করব আবার তার সাথে ঝগড়াও করব, দুইটা একসাথে যায় না, এবং এখানে আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি উই উইল হ্যাভ টু ডিল উইথ, বাট দে মে হ্যাভ সার্টেন হিডেন এজেন্ডা। ইফ আই এম কারেক্ট দ্যাট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইন দ্যাট সিচুয়েশন আমাকে ওই কায়দায় আরেকটা ডিপ্লোমেসি দিয়ে এটাকে ফেস করতে হবে। আমার মনে হয় যে সরকারের প্রতিমন্ত্রী আছেন, আপনি একটু যদি বলেন যে আপনি কি এটা মনে করেন কিনা যে আমাদের এটা অন্যভাবে ডিল করা দরকার এই ছিল? বিষয়টা আমি বোধহয় এখানে আমার জন্য একটু সাবধানে কথা বলতে হবে, যেটার কারণে যে না, এটা কোনো ভয়ের ব্যাপার নয়। আমার একটু সিনিয়র কলিগ মন্তব্য করেছে, নিশ্চয়ই চিন্তা ভাবনা করে করেছেন। তবে আমি আবার এই কথা আবার বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র কি বিচারে করেছে আমি অতটা জানি না, তো সঠিক কাজটি করেনি এখানে। তারা জানে যে আমরা এলডিসি একটা কান্ট্রি, আমাদের সম্ভাবনা আছে। এই যে আমাদের থেকে নিচ্ছে না, জিএসপি দিচ্ছে না, হুই পেইং, উই আর লুজিং ফ্রম এক্সপোর্টস, তাদের কনজিউমাররাও কিন্তু লস করছে, বিকজ দে আর বাইং ইট হায়ার প্রাইস Higher চায়না। price, আমরা সুতরাং এটা ওয়ান উইন উইন ফর, কুড বি উইন উইন ফর বোথ, এখন লস ফর বোথ। এটা তাদের জন্য ভালো না, আমাদের জন্য ভালো এটা বলতে চাই না। সুতরাং আই স্ট্যান্ড বাই হোয়াট আওয়ার গভর্নমেন্ট, আমাদের কোয়ার্ট মিনিস্টার যেটা বলেছেন, যে এটা মোর পলিটিক্স দেন ট্রেড। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আমি শেষ মন্তব্য শুনতে চাইবো যে এই ক্ষেত্রে কি আসলে এই মুহূর্তে আর কোনো কিছু সরকারের করা আছে কিনা যেটা অন্যভাবে করা যেত বলে আপনি যেটা সাজেশন দিচ্ছেন? আমি এখনো মনে করি সরকারের দিক থেকে শুধু বিজেপি না, যে কমপ্লায়েন্স, ওরা তো মেইনলি আপফ্রন্টে নিয়ে আসছে এগুলি নিয়ে, তো কমপ্লায়েন্স অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স, এটা বলবে যে আমরা এই স্ট্যান্ডার্ড, এবং দরকারের আমার মনে এটা প্রচার করবে যে বাংলাদেশ সব কমপ্লায়েন্স, এটা নট অ্যাড্রেস টু আমেরিকা, বলতে আমাদের ইন্ডাস্ট্রি হলো এই কমপ্লায়েন্স জেনারেল সেন্সে, তখন বাইরের লোকরা বুঝবে যে এই কারণে এই বাংলাদেশ এগুলো পালন করছে, একটা দেশ কেন দিচ্ছে না, ওরা তো একটা প্রশ্নের সম্মুখীন হবে। রাইট, এটিও একটু দরকার। জানাবে মান্নান, ডক্টর সালাউদ্দিন আহমেদ, জানাবে কে আজাদ এবং ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।